আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমি আলোচনা করব ইংল্যান্ডের ইতিহাসে চার্টিস্ট আন্দোলন সম্পর্কে। 19 শতকে ইংল্যান্ডের গণ অধিকার অর্জনের একটি আন্দোলনের নাম চার্টিস্ট আন্দোলন বা চার্টার আন্দোলন বা গণ অধিকারবাদ, যাকে ইংরেজিতে চার্টিজম বলা হয়। এখানে তোমরা মহারানী ভিক্টোরিয়ার ছবি দেখতে পাচ্ছ। মহারানী ভিক্টোরিয়া 1837 থেকে 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ড শাসন করেন। 1837 খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া যখন ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন, তখন অভ্যন্তরীণ এবং বৈদেশিক ক্ষেত্রে ইংল্যান্ডের পরিস্থিতি খুবই নাজুক ছিল। অভ্যন্তরীণ ক্ষেত্রে ইংল্যান্ডের শ্রমিক শ্রেণীর দুঃখ দুর্দশা অন্ত ছিল না, তাই তাদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও বিশৃঙ্খলা বিরাজ করছিল। তারা আন্দোলন শুরু করে। এই আন্দোলন চার্টিস্ট আন্দোলন নামে পরিচিতি লাভ করে। এই আন্দোলন ছিল পৃথিবীর প্রথম অনুমোদিত আন্দোলন। চার্টিস্ট আন্দোলন নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা কি কি বিষয় জানব? উদ্দেশ্য, প্রকৃতি, কারণসমূহ, আন্দোলনের ঘটনাবলী, আন্দোলনের পুনরুজ্জীবন লাভ, আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ, আন্দোলন সম্পর্কিত পর্যালোচনা। চার্টিস্ট আন্দোলনের উদ্দেশ্য: 1. সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন ও 2. নতুন সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। চার্টিস্ট আন্দোলনের প্রকৃতি কেমন ছিল? কোনো ঐতিহাসিকের মতে চার্টিস্ট আন্দোলনকে বৈপ্লবিক আন্দোলন বলা সঠিক নয়, কারণ বৈপ্লবিক আন্দোলনের বৈশিষ্ট্যসমূহ ক্ষিপ্রতা, দৃঢ়তা, শক্তি এই আন্দোলনে ছিল না। দ্বিতীয়ত, এই আন্দোলন বৈপ্লবিক আন্দোলনের মতো ব্যাপক ভীতি বা প্রভাব সৃষ্টি করেনি এবং সরকারও কঠোরভাবে এই আন্দোলন দমন করার চেষ্টা করেনি। ওয়াটার্সের মতে চার্টিস্ট আন্দোলন ছিল রাজনৈতিক সংস্কারের আবরণে একটি সামাজিক আন্দোলনের প্রচেষ্টা মাত্র। চার্টিস্ট আন্দোলনের কারণসমূহ কি কি? চার্টিস্ট আন্দোলনের কারণসমূহকে 3 ভাগে ভাগ করা যায়: অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক। অর্থনৈতিক কারণগুলো কি কি দেখি। প্রথমত, ধনী ও দরিদ্রদের মধ্যে বিরাট প্রভেদ। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। ব্যবসা বাণিজ্যের উন্নতির সাথে সাথে ইংল্যান্ডে বড় বড় শহর গড়ে ওঠে এবং নানা স্থানে কারখানা স্থাপিত হয়। শিল্প বিপ্লব সৃষ্ট নতুন সম্পদ হতে লাভ পেতে থাকেন কলকারখানার মালিকগণ। অপরদিকে শ্রমিক শ্রেণী আদৌ উপকৃত হয়নি। কলকারখানার মালিকগণ দিনের পর দিন শুধু ধনী হতে থাকেন, আর অন্যদিকে শ্রমিক শ্রেণী আর্থিক বিপর্যয়ের মধ্যে পতিত হতে থাকে। ডিসরেলির ভাষায় ইংল্যান্ডে তখন 2টি জাতি ছিল, ধনী ও দরিদ্র। এই 2 শ্রেণীর মধ্যে বিরাট ব্যবধান ছিল। অর্থনৈতিক কারণের অন্যতম দিক ছিল বেকারের সংখ্যা বৃদ্ধি। শিল্প বিপ্লবের ফলে কুটির শিল্প ধ্বংস হওয়ায় দেশে বেকারের সংখ্যা বৃদ্ধি পায়। অন্যতম কারণ হলো শ্রমিকদের দুর্দশা। কারখানায় শ্রমিকদের অত্যধিক ভিড়ের জন্য মজুরি কমে যায়। ফরাসি বিপ্লবের পরে ব্যবসায়িক মন্দাও ছিল শ্রমিকদের মজুরি হ্রাসের অন্যতম কারণ। অথচ শস্যের অবাধ আমদানি না হওয়ায় খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পায়। এ সকল কারণে শ্রমিকদের দুর্দশা ও অসন্তোষ বৃদ্ধি পায়। সামাজিক কারণসমূহ কি কি আমরা আলোচনা করি। গ্রামের কৃষকদের শহরের কারখানায় যোগদান। অর্থের অভাবে অধিকাংশ লোক মজুরের কাজ করতে বাধ্য হতো। গ্রামাঞ্চল থেকে কৃষকগণ শহরে এসে কারখানার কাজে যোগ দিতে থাকেন। কারখানার পরিবেশ কেমন ছিল?
কারখানার অস্বাস্থ্যকর পরিবেশ, নারী ও শিশুদেরকে অল্প বেতনে পাওয়া যেত বলে প্রত্যেক কারখানায় তাদের সংখ্যাই বেশি ছিল। তাদেরকে অনির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে হতো। তাদের থাকা খাওয়ার কোনো সুবন্দোবস্ত ছিল না। কারখানার অস্বাস্থ্যকর পরিবেশের কারণেও শ্রমিকরা দুর্দশায় পতিত হয়। রাজনৈতিক কারণসমূহ: মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব, সম্পদের অসম বন্টনের জন্য ক্রমে ক্রমে রাজনৈতিক ক্ষমতা পুঁজিপতিদের হাতে চলে যেতে থাকে। ফলে শুরু হয় ধনী ও শ্রমিকদের মধ্যে স্বার্থ ও ক্ষমতার দ্বন্দ্ব এবং দেখা দেয় জাতীয় জীবনে নতুন নতুন সমস্যা। 1832 খ্রিস্টাব্দে সংস্কার আইন। 1832 খ্রিস্টাব্দে সংস্কার আইন বিধিবদ্ধ হলে শ্রমিকরা অসন্তুষ্ট হয়, কারণ পার্লামেন্টের সংস্কারের জন্য শ্রমিকরা মধ্যবিত্ত শ্রেণীর সাথে নানা রকম নির্যাতন সহ্য করেছে, অনেক কষ্ট স্বীকার করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। কিন্তু যখন সংস্কার আইন পাস হয় তখন মধ্যবিত্ত শ্রেণীর প্রাধান্য প্রতিষ্ঠা হয় আর শ্রমিকদেরকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়। তাদেরকে ভোটাধিকার দেওয়া হয় না, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়। ফলে শ্রমিকরা ধারণা করে যে পার্লামেন্টের সদস্য নির্বাচন সম্বন্ধে আরো কতগুলো নতুন সংস্কার না হলে তাদের অবস্থার উন্নতি হবে না। তাই শ্রমিকরা পার্লামেন্টারি ব্যবস্থা সংস্কারের জন্য আন্দোলন শুরু করে। লর্ড জন রাসেলের ঘোষণা। শ্রমিকরা যখন পার্লামেন্টারি ব্যবস্থা সংস্কারের জন্য আন্দোলন শুরু করে তখন লর্ড রাসেল ঘোষণা করেন যে সংস্কার আইনই চূড়ান্ত ব্যবস্থা এবং ভোটাধিকার আর অধিকতর সংস্কার করা হবে না। এই ঘোষণায় শ্রমিকরা বিশেষভাবে উত্তেজিত হয় এবং তাদের আন্দোলন আরো জোরদার করে। আন্দোলনের ঘটনাবলী: হাজার হাজার শ্রমিক লর্ড রাসেলের ঘোষণার প্রতিবাদে সক্রিয় হয়ে ওঠে এবং আন্দোলনের পথে অগ্রসর হয়। এই আন্দোলন লন্ডন, বার্মিংহাম, ইয়র্ক, লিডস প্রভৃতি শহরে শুরু হয়। রাসেলের ঘোষণার প্রত্যুত্তরে শ্রমিক সম্প্রদায় উইলিয়াম লভেট কর্তৃক রচিত পিপলস চার্টার নামক একটি সনদে তাদের দাবি দেওয়া লিপিবদ্ধ করে। এই চার্টার হতে আন্দোলনের নাম দেওয়া হয়েছে চার্টিস্ট আন্দোলন। চার্টিস্ট আন্দোলনের শ্রমিকদের যে দাবিগুলো ছিল সেগুলো হলো: 1. প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, 2. ব্যালটের মাধ্যমে ভোটদান, 3. পার্লামেন্টের বার্ষিক নির্বাচন, 4. পার্লামেন্টের সদস্যদের সম্পত্তিগত যোগ্যতা বাতিল, 5. পার্লামেন্টের সদস্যদেরকে বেতন দান এবং 6. সমান নির্বাচনী এলাকা। এই সকল কর্মসূচি ছিল রাজনৈতিক। চার্টিস্টরা মনে করতেন যে রাজনৈতিক ক্ষমতা পেলে তারা নিজেরাই আইন পাশ করে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করবেন। এই জন্য তারা অর্থনৈতিক প্রতিকারের পরিবর্তে রাজনৈতিক সংস্কারের জন্য আন্দোলন শুরু করে। ইতিমধ্যে চার্টিস্টরা দুদলে বিভক্ত হয়ে পড়ে। একদল নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের পক্ষপাতী ছিলেন, যাদের নেতা ছিলেন উইলিয়াম লভেট। অন্য দল শক্তির মাধ্যমে দাবি আদায়ের পক্ষপাতী ছিলেন, যাদের নেতা ছিলেন ফিয়ারগাস ওকনার। আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল তিনটি: লন্ডন, যার নেতা ছিল উইলিয়াম লভেট এবং যিনি লন্ডন সমিতির মাধ্যমে তার আন্দোলন পরিচালনা করেন; বার্মিংহামে নেতা ছিলেন টমাস উড, যিনি বার্মিংহাম রাজনৈতিক ইউনিয়ন পুনঃপ্রতিষ্ঠা করেন এবং আন্দোলন পরিচালনা করেন; লিডসে ছিলেন ফিয়ারগাস ওকনার, যিনি নর্দার্ন স্টার নামে একটি গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করে তার আন্দোলন পরিচালনা করেন। 1838 খ্রিস্টাব্দের মে মাসে পিপলস চার্টার প্রকাশিত হয়। চার্টারের দাবিসমূহের সপক্ষে দেশের সর্বত্র হতে স্বাক্ষর সংগ্রহ করে একটি বৃহৎ আবেদনপত্র পার্লামেন্টে পেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ লক্ষ্যে দেশের সর্বত্র সভা শোভাযাত্রা শুরু হয়। 1839 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে লন্ডনে চার্টিস্টদের জাতীয় সম্মেলন আহ্বান করা হয়। 1839 খ্রিস্টাব্দের মে মাসে বার্মিংহামে জাতীয় সম্মেলনে উগ্রপন্থী চার্টিস্ট দলের প্রাধান্য লাভ করে এবং আন্দোলনের জন্য সশস্ত্র হওয়ার পক্ষে প্রস্তাব পাশ করে। তারা ধর্মঘট আহ্বান করে, ব্যাংক থেকে
শূন্য প্রত্যাহারের দাবি জানায় এবং বিভিন্নভাবে আন্দোলনের ইন্ধন যোগায়। 1839 খ্রিস্টাব্দের জুন মাসে টমাস অ্যাটউডের 12.5 লক্ষ সাক্ষ্য সম্বলিত চার্টিসদের আবেদনপত্র কমন্স সভায় পেশ করা হয়। কিন্তু জুলাই 1839 খ্রিস্টাব্দে 255-45 ভোটে টমাস অ্যাটউডের আবেদনপত্র অগ্রাহ্য হয়। ফলে বার্মিংহামে প্রকাশ্যে দাঙ্গা শুরু হয়। এই দাঙ্গা দেশের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়ে। দাঙ্গা ব্যাপক আকার ধারণ করে নিউপোর্টে চার্টিসদের নেতাকে মুক্ত করার জন্য শহর অবরোধ করার চেষ্টা করা হয়। সৈন্যবাহিনী দ্বারা হাঙ্গামাকারীদের ছত্রভঙ্গ করা হয়। নিউপোর্টে চার্টিসদের পতনের সাথে সাথে আন্দোলন আপাতত স্থিমিত হলেও আন্দোলন পুরোপুরি থেমে যায়নি। পরবর্তীতে চার্টিস্টরা জাতীয় সংঘ গঠন করে। 1842 খ্রিস্টাব্দে কমন্স সভায় চার্টিস্টরা আবেদনপত্র পেশ করেন এবং যথারীতি তা অগ্রাহ্য হয়। ফলে পুনরায় গোলযোগ শুরু হয়। 1838 খ্রিস্টাব্দে শেষবারের মতো আন্দোলন সক্রিয় হয়। পার্লামেন্টের নিকট আবেদনপত্র জমা দানের উদ্দেশ্যে বিরাট শোভাযাত্রা শুরু হয়, কিন্তু এই শোভাযাত্রা পুলিশ বাহিনী কর্তৃক বাধাপ্রাপ্ত হলে তার প্রতিনিধির মাধ্যমে কমন্স সভায় আবেদনপত্র পেশ করেন। আবেদনপত্রে 55 লক্ষ লোকের স্বাক্ষর রয়েছে বলা হলেও পরীক্ষা করে আবেদনপত্রে বর্ণিত সংখ্যার অর্ধেকের কম পাওয়া যায় এবং অনেক স্বাক্ষর জাল প্রতিপন্ন হয়। আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ। যোগ্য নেতৃত্বের অভাব। যোগ্য নেতৃত্বের অভাবই ছিল আন্দোলনের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ। আন্দোলনের নেতৃবৃন্দ জনসাধারণকে সঠিকভাবে অনুপ্রাণিত করতে সক্ষম হননি। তারা তাদেরকে সমস্যাসমূহ সম্মুখভাবে উপলব্ধিও করাতে পারেনি। ফলে আন্দোলন প্রশ্নে নেতৃবৃন্দের মধ্যে দেখা দেয় মতপার্থক্য। নেতৃবৃন্দের এই মতপার্থক্য এবং তাদের মধ্যে বিরাজমান ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা আন্দোলনের ব্যর্থতার জন্য অনেকাংশে দায়ী। দ্বিতীয়ত, সমন্বিত উদ্দেশ্যের অভাব। চার্টিস্ট আন্দোলন কোনো সমন্বিত উদ্দেশ্য ছিল না। ফলে চার্টিস্টরা নিজেদের মধ্যে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে এবং এই কারণে আন্দোলন সুষ্ঠুরূপে পরিচালনা করতে পারেনি। এই অবস্থায় যে কোনো আন্দোলনই ব্যর্থ হতে বাধ্য। তৃতীয়, উদ্দেশ্য ও কর্মপন্থার মধ্যে পার্থক্য। জনসাধারণ মূলত সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অসুবিধাসমূহ ভোগ করছিল, কিন্তু চার্টিস্ট আন্দোলন নেতৃবৃন্দ এই সত্যকে উপলব্ধি না করে জনগণের অসুবিধা দূরীকরণের জন্য রাজনৈতিক সমাধান নির্ধারণ করে। ফলে উদ্দেশ্য ও কর্মপন্থার মধ্যে পার্থক্য হেতু আন্দোলনের গতি সীমিত হয়ে যায়। চতুর্থ, আন্দোলনের প্রতি জনসমর্থন হ্রাস। চার্টিস্ট আন্দোলনের উদ্দেশ্য যে মহৎ ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু চার্টিস্টদের গৃহীত হিংসাত্মক কার্যকলাপের প্রতি জনগণের সমর্থন ছিল না। রক্ষণশীল ইংরেজগণও আন্তরিকভাবে চার্টিস্টদেরকে সমর্থন করছিল না। কেননা শস্য আইন বাতিল এবং দরিদ্র আইন ও শ্রমিক আইন পাশ করার ফলে জনগণের দুঃখ দুর্দশার কিছুটি সমাধান হয়ে যায়। এই কারণে জনগণের মধ্যে আন্দোলন করার প্রেরণা হ্রাস পায়, ফলে আন্দোলন ব্যর্থ হয়। পঞ্চম কারণ, শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব। জনগণের দাবি আদায়ের ব্যাপারে শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণী একত্রে আন্দোলন করে ও নির্যাতন সহ্য করে, কিন্তু নানাবিধ সংস্কারের ফলে দেখা যায় যে শ্রমিকদেরকে বঞ্চিত করা হয়েছে, অন্যদিকে মধ্যবিত্ত শ্রেণী লাভবান হয়েছে। ফলে শ্রমিক ও মধ্যবিত্ত শ্রেণীর দ্বন্দ্ব দেখা দেয় এবং উভয় শ্রেণীর মধ্যে এই দ্বন্দ্ব ছিল চার্টিস্ট আন্দোলনের ব্যর্থতার অন্যতম বড় কারণ। ব্যর্থতার অন্যতম কারণ ছিল ট্রেড ইউনিয়ন আন্দোলনকারীদের সাথে চার্টিস্টদের যোগাযোগ না থাকা। ট্রেড ইউনিয়ন আন্দোলনকারীদের সাথে চার্টিস্টদের কোনো বিশেষ যোগাযোগ ছিল না বলে তারা চার্টিস্ট আন্দোলনকে সমর্থন করেনি। অথচ ট্রেড ইউনিয়ন আন্দোলন ছাড়া চার্টিস্ট আন্দোলন কৃতকার্য হওয়ার কোনো সুযোগই ছিল না। পর্যালোচনা। আপাতত চার্টিস্ট আন্দোলন ব্যর্থ বলে গণ্য করা হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে উদ্দেশ্যে চার্টিস্ট আন্দোলন পরিচালনা করা হয়েছিল
তা একেবারেই বিফল হয়নি। কেননা কালক্রমে চার্টিস্ট আন্দোলনের প্রধান যে 6টি দাবি ছিল তার মধ্যে একটিমাত্র দাবি ছাড়া বাকি 5টি দাবি গৃহীত হয়েছিল। এই একটিমাত্র দাবি যেটি গৃহীত হয়নি সেটি হচ্ছে প্রতি বছর পার্লামেন্ট আহ্বানের দাবি। এই পার্লামেন্ট আহ্বান দাবিটি গৃহীত হয়নি এই কারণে যে প্রতি বছর পার্লামেন্ট আহ্বান করা সহজসাধ্য নয় এবং কাম্য নয়। কিন্তু বাকি যে 5টি দাবি যেগুলো সেগুলো পরবর্তীতে গৃহীত হয়েছিল। যেমন ইংল্যান্ডে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার প্রতিষ্ঠা, এই বিভিন্ন আইন যেমন 1867, 1884, 1918 এবং 1928 খ্রিস্টাব্দে আইনসমূহের মাধ্যমে। ব্যালট আইন বিধিবদ্ধ হওয়া, যেটা 1872 খ্রিস্টাব্দে আইনের মাধ্যমে পাস হয়েছিল। বিত্তহীন ব্যক্তিদের পার্লামেন্টে নির্বাচন প্রার্থী হওয়ার অধিকার লাভ 1885 খ্রিস্টাব্দে আইনের মাধ্যমে পাস হয়েছিল। জনসংখ্যার সমানুপাতে নির্বাচনী এলাকা নির্দিষ্টকরণ, সেটাও 1885 খ্রিস্টাব্দে আইনের মাধ্যমে পাস হয়েছিল। পার্লামেন্টের সদস্যদের বেতন প্রদানের ব্যবস্থা 1911 খ্রিস্টাব্দে পাস হয়েছিল। আজ আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।